শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার অনলাইন ক্লাসে। আমি সুব্রত, তোমাদের কেমিস্ট্রি লেকচারার। আজকে আমরা মৌলের পর্যায়ভিত্তিক ধর্মের আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা শুরু করি পরমাণুর আকার ও পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে। পরমাণুর আকার ও ব্যাসার্ধ, তোমরা এটা সম্পর্কে মোটামুটিভাবে সবাই জানো যে কোনো একটি পর্যায়ে বাম থেকে ডানে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আমি যদি বাম থেকে ডানে যাই তাহলে মৌলের আকার হ্রাস পায়। কি হয়? মৌলের আকার হ্রাস পায়। কেন হ্রাস পায়? তার প্রধান কারণটা হলো যে নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পায়, আর সেই নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পাওয়ার কারণে শেষ কক্ষপথে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার কারণে দেখা যায় কি সেটা ছোট হয়ে যাচ্ছে। আর কোন একটি গ্রুপে উপর থেকে নিচে যদি আমি যাই তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, উপর থেকে নিচে যদি যাই তাহলে মৌলের আকার কি হয়? বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় কেন? কারণ একটা করে নতুন কক্ষপথ যুক্ত হয়, আর একটা করে কক্ষপথ যুক্ত হওয়ার কারণে তার আকারটা বৃদ্ধি পায়। ওকে, এখন আমরা বিভিন্ন ধরনের ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব। পারমাণবিক ব্যাসার্ধকে মূলত 4টা ভাগে ভাগ করা যায়। পারমাণবিক ব্যাসার্ধকে মূলত 4টা ভাগে ভাগ করা যায়। 1, সমযোজী ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ বলতে কি বোঝায় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথম কথাটা হলো, আমরা জানি, মনে করো হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হাইড্রোজেন অণু তৈরি করে। ঠিক একইভাবে ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ক্লোরিন অণু তৈরি করে। এখন এখানে কি হয়? ইলেকট্রনের শেয়ার হয়। তার মানে কি ঘটবে? এই একটা ক্লোরিন আমি যদি আঁকি, ক্লোরিনের শেষ কক্ষপথ এটা হলো পজিটিভ, আর আরেকটা ক্লোরিন আঁকবো সেটা দূরে অবস্থিত। তারা যখন ইলেকট্রন শেয়ার করবে, শেয়ার করার সময় কি হবে? একটা পরমাণু আরেকটা পরমাণুর ঠিক কিছুটা মাঝখানে চলে আসবে, কিছুটা প্রবেশ করে যাবে, এবং এইখানে একটা ইলেকট্রন, মনে করো এটা ক্লোরিনের একটা ইলেকট্রন আর এটা আরেকটা ক্লোরিনের ইলেকট্রন, আমি দুইটাকে ভিন্ন ক্লোরিনের ইলেকট্রন দ্বারা চিহ্নিত করতেছি। তাই কি হবে? এই দুটি ইলেকট্রন এইটার চারদিকেও ঘুরবে, এইটার চারদিকেও ঘুরবে। ওকে, এখন আমি ব্যাসার্ধটা হিসাব করি। আমি ব্যাসার্ধটা পাবো, কেন্দ্র দুইটা যোগ করব, যোগ করে যেখানে তারা স্পর্শ করেছে মানে ছেদ করে গিয়েছে, সেই ছেদ করা অংশটুকু আমরা নিব, তার অর্ধেক করব। তার মানে এইটা হলো মোট ব্যাস, দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব, আর এতটুকুকে আমরা ব্যাসার্ধ বলবো। তুমি একটু চিন্তা করো, এইটা হলো তার পরমাণুর ব্যাসার্ধ, বাট এই পরমাণুর ব্যাসার্ধ একটু কমে গিয়েছে। হ্যাঁ, একটু কমে যাবে, কারণ একটা আরেকটার মধ্যে এইভাবে লকিং অবস্থায় আছে, মানে একটু প্রবেশ করে গেছে, যার ফলে কি হবে? নর্মাল পরমাণুর তুলনায় সমযোজী ব্যাসার্ধ একটু ছোট হবে। ওকে, আমরা মনে হয় সমযোজী ব্যাসার্ধ কথাটা বুঝছি। এখন আমরা ধাতব ব্যাসার্ধর কথাটা চিন্তা করো। ধাতব ব্যাসার্ধ, আচ্ছা, ধাতব ব্যাসার্ধ বলতে কি বোঝায়? আসলে ধাতব ব্যাসার্ধ বলতে আমাকে এই জিনিসটা বুঝতে হবে যে একটা ধাতব দণ্ডর কথা আমরা চিন্তা করি। ধাতব দণ্ডে প্রত্যেকটা অণুর সাথে কিভাবে যুক্ত থাকে? একটার মধ্যে কিন্তু আরেকটা প্রবেশ করে না, একটার সাথে আরেকটা লেগে থাকে। জাস্ট কি হয়? একটার সাথে আরেকটা লেগে থাকে। এখন লেগে যদি থাকে তার মানে কি ঠিক এই অবস্থায় থাকে, দুইটা অণু, দুইটা পরমাণু এইভাবে থাকে। তাহলে একবার চিন্তা করো, ওদের নিজস্ব যে ব্যাসার্ধ প্রত্যেকটা পরমাণুর, সেই ব্যাসার্ধই হবে তাদের প্রত্যেকটার ধাতব ব্যাসার্ধ। ক্লিয়ার? এখানে কিন্তু কোনো অংশের সাথে প্রবেশ করে যায় নাই, একটার সাথে আরেকটা লেগে আছে। জাস্ট কি অবস্থায় আছে? লেগে আছে। তো লেগে থাকলে তাদের ধাতব ব্যাসার্ধ কি হবে? দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হবে তার ধাতব ব্যাসার্ধ। এখন ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ,
ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বলতে সাধারণত মনে রাখবা দুইটা গ্যাসীয় অণু, দুইটা আলাদা গ্যাসীয় অণু, মনে করো এই হাইড্রোজেন, এই আরেকটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন পরস্পর যে বন্ধন দ্বারা পরস্পর আকর্ষিত হয় সেটাকে বলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এখন এই দুইটার মধ্যবর্তী, দুইটা ভিন্ন অণুর মধ্যবর্তী যে ব্যাসার্ধ সেটাকে বলবো আমরা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। সরি, আকর্ষণ তো হবে না, ব্যাসার্ধ হবে। আমি যদি চিন্তা করি এই দুইটা হাইড্রোজেন, মানে এটা একটা হাইড্রোজেন আর এটা আরেকটা হাইড্রোজেন, তাহলে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেনের মধ্যবর্তী যে আকর্ষণ, সরি মধ্যবর্তী যে দূরত্ব তার অর্ধেককে আমি বলবো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ক্লিয়ার? এখন আমি যদি তোমাদের কোশ্চেন করি যে সব থেকে বড় কোনটা, ভ্যান ডার ওয়ালস সব থেকে বড় নাকি ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ সব থেকে বড় নাকি সমযোজী ব্যাসার্ধ সব থেকে বড়? অবশ্যই ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটা বড়, কারণ এটা দুইটা ভিন্ন অণু আলাদা অবস্থায় আছে। এরপর আছে কি, এরপর হবে ধাতব ব্যাসার্ধ, কারণ এটার মধ্যে ওকে আমরা মনে হয় ধাতব ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ জিনিসটা বুঝতে পেরেছি, দুইটা আলাদা অণুর মধ্যবর্তী দূরত্বের অর্ধেক নিউক্লিয়াসের, সেটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এখন আমরা যেটা শিখবো সেটা হলো আয়নিক ব্যাসার্ধ। আয়নিক ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ কি, দুইটা আয়নের মধ্যবর্তী দূরত্ব। আমি যদি একদম সংজ্ঞায় যাই কি বলবো, কোনো আধান নিরপেক্ষ পরমাণু ইলেকট্রনকে ত্যাগ বা গ্রহণ করলে যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক আয়নে পরিণত হয়। আয়নিক ব্যাসার্ধ বলতে ক্যাটায়ন ও অ্যানায়ন দুই প্রকার আয়নের ব্যাসার্ধকে বোঝায়, মানে ক্যাটায়ন ও আয়নের যে ব্যাসার্ধ তাকে বলা হয় আয়নিক ব্যাসার্ধ। ওকে, আমরা একটা উদাহরণ দিই, একটা মেটাল কি করতেছে, এন সংখ্যক ইলেকট্রন ত্যাগ করতেছে, ত্যাগ করে এম এন প্লাস তৈরি করতেছে। এই ক্যাটায়নের যে ব্যাসার্ধ সেটাকে আমি বলবো আয়নিক ব্যাসার্ধ, বা অ্যানায়নের ব্যাসার্ধকে আয়নিক ব্যাসার্ধ বলবো। আমরা পরের টপিকটা নিয়ে আলোচনা করতেছি, পরের টপিকটা যোজনী। যোজনী বলতে বোঝায় কোনো একটি মৌল যতগুলো বন্ধন গঠনের সময় যতগুলো বন্ধন গঠন করতে পারে সেটাকে তার যোজনী বা যোজ্যতা বলা হয়। এখন তোমরা জানো যে পর্যায় সারণীর ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে যোজনী বৃদ্ধি পায়, আবার পরে হ্রাসও পায়। যেমন সোডিয়ামের 1, ম্যাগনেসিয়ামের 2, অ্যালুমিনিয়ামের 3, সিলিকনের 4, তারপর তুমি যদি পরে যাও তারপর 3, 2, 1 এভাবে পরিবর্তিত হয়। ওকে, যোজনী বিষয়টা তোমাদের সবার একদম জানা বিষয়টা, এখানে কারো কনফিউশন হওয়ার কিছু নাই। বিভিন্ন প্রকার অক্সাইডের প্রকৃতি। আচ্ছা, আমি যে টপিকটা পড়াচ্ছি তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা এখান থেকে অবজেক্টিভ আসে, তোমরা বাসায় এটা বের করবা। আমি কিছু জিনিস বলে দিচ্ছি, সবসময় মনে রাখবা ধাতব অক্সাইড সাধারণত ক্ষারীয় হয় আর অধাতব অক্সাইড সাধারণত অম্লীয় হয়। আর কিছু অক্সাইড আছে যেটা ক্ষার এবং অম্ল দুইটা হিসেবেই কাজ করে, সেই উদাহরণগুলো একটু খুঁজে বের করবা কোনগুলো। আমি দুই একটা উদাহরণ লিখে দিই, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা একটা উভয়ধর্মী অক্সাইড। ওকে, মনে থাকে যাতে অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভয়ধর্মী অক্সাইড। আর আর বোরন অক্সাইড এটাও একটা উভয়ধর্মী অক্সাইড। সো তোমাদের আমি যেটা বললাম যে সকল ধাতব অক্সাইড ক্ষারীয় আর অধাতব অক্সাইড অম্লীয়, এগুলোর বিভিন্ন বিক্রিয়া আছে, তোমরা একটু বিক্রিয়াগুলো দেখে নিবা বই থেকে। ওকে, আমরা এখন যে টপিকটা শিখবো সেই টপিকটা হলো এস ব্লক এবং পি ব্লক মৌলের রাসায়নিক ধর্ম এবং আসলে তারা কি ধরনের বিক্রিয়া করে সেটা একটু শেখার চেষ্টা করব। আমরা শুরু করি এস ব্লক ও পি ব্লক মৌলের রাসায়নিক ধর্ম। কি হয়, রাসায়নিক ধর্মগুলো কি কি? প্রথম আমরা শুরু করি পানির সাথে বিক্রিয়া। পানির সাথে বিক্রিয়া হয় কি হয়, আমরা এস ব্লকের একটা ধাতু ধরি সোডিয়াম প্লাস পানি। আমরা সোডিয়ামের সাথে পানির বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। আমি যদি এস ব্লকের আরেকটা মৌল ম্যাগনেসিয়ামের সাথে পানির বিক্রিয়া করাই তাহলে কি উৎপন্ন হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হলো 2।
মানে ম্যাগনেসিয়ামের যোজনী হলো 2। ঠিক একইভাবে আমি একটা পি ব্লক মৌল অ্যালুমিনিয়ামের সাথে পানির বিক্রিয়া যদি করাই, উৎপন্ন হবে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এই পর্যন্ত মনে হয় কারো কনফিউশন থাকার কথা না। আর সাথে এগুলোর হাইড্রোজেন উৎপন্ন হয়, সেগুলো আমার সমতা করা নাই, তোমরা সমতা করে নিবে। আমি সমতাটা করলাম না, তোমরা এখন যথেষ্ট বড় হয়েছে, সমতাটা করে নিবে। আচ্ছা, এখন আমরা লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া যদি দেই, তাহলে কি উৎপন্ন? সোডিয়াম প্লাস HCl কি হবে? সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। তোমরা সবাই জানো যে HCl এর সাথে কোনো ধাতুর বিক্রিয়ায় লবণ এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। ঠিক একইভাবে অ্যালুমিনিয়াম প্লাস HCl উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আমি সমতা করিনি, এখানে 3 দিয়ে দিলাম, তোমরা বাকি অংশটা নিজের মতো করবা, সমতা করে নিবে। আমি সমতা করিনি। 3, আমি যদি এখন বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করি, বায়ুর অক্সিজেন এর সাথে বিক্রিয়া কি হবে? সোডিয়াম প্লাস অক্সিজেন উৎপন্ন হবে সোডিয়াম অক্সাইড। যদি অক্সিজেনের আধিক্য কম থাকে বা বেশি থাকে, তাহলে এখান থেকে পারঅক্সাইড উৎপন্ন হবে Na2O2, এই ঘটনাটা ঘটবে। ওকে, আর যদি অতিরিক্ত অক্সিজেন থাকে, তাহলে সোডিয়াম সুপার অক্সাইড তৈরি হয়। এটা একটা ব্যতিক্রমী যৌগ, আমরা এঁকে দিলাম, ব্যতিক্রমী যৌগটা মানে লিখে দিলাম, এটা তৈরি হয়। ওকে, এখন আমরা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করি। আচ্ছা, এটা আমরা ম্যাগনেসিয়ামের সাথে দিলেও আমাদের সেম টাইপের যৌগ উৎপন্ন হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়ামের সাথে দিলেও সেম টাইপের বিক্রিয়া হবে। হ্যালোজেনের সাথে বিক্রিয়া, হ্যালোজেন কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সোডিয়াম প্লাস ক্লোরিন ওটা কি? সোডিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। যদি অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিনের বিক্রিয়া হয়, তাহলে উৎপন্ন হবে কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ওকে, এই পর্যন্ত মনে হয় সবাই বুঝতে পারতেছি, কোনো প্রবলেম থাকার কথা না। আর নাইট্রোজেন এর সাথে বিক্রিয়া, নাইট্রোজেনের সাথে সোডিয়াম প্লাস নাইট্রোজেন উৎপন্ন হবে সোডিয়াম এটা উৎপন্ন হবে Na3N। এই যৌগটাকে পানির সাথে যদি আমরা বিক্রিয়া করাই, তাহলে সেখান থেকে অ্যামোনিয়া পাওয়া যায়, আর হাইড্রোক্সাইড, ওই যৌগের হাইড্রোক্সাইড পাওয়া যাবে। ওকে, আমাদের বিক্রিয়া মোটামুটি শেষ। আরও কিছু বিক্রিয়া থাকতে পারে, তোমরা বই থেকে এই বিক্রিয়াগুলো একটু দেখে নিবে, নর্মাল বিভিন্ন গ্রুপের বিক্রিয়া। আমি এখন কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। ছোট প্রশ্নের কী ধরনের ছোট প্রশ্ন হয় সেগুলো নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে এবং অ্যান্সার করতে সুবিধা হয়। তোমাদের অবশ্যই এই ছোট প্রশ্নগুলো পরীক্ষা আসবে, মাথায় রেখো যে ছোট প্রশ্নগুলো দিয়ে তোমরা বিভিন্ন ধরনের কোশ্চেন পাবে। প্রথম যে কথাটা, সেটা নিকোটিজেন মানে কি? শব্দটার অর্থ কি? এটা মানে হলো শ্বাসরোধকারী। বিভিন্ন প্রকার মৌল আছে যারা আমাদের শ্বাসরোধ করে সামনে যদি আসে, সেগুলোকে নিকোটিজেন বলা হয়, যেমন নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক প্রভৃতি। এরপর যে টপিকটা বা যেটা আছে সেটা হলো চালকোজেন। চালকোজেন মানে যারা হলো আকরিক উৎপাদনকারী, মানে আকরিক থেকে এদেরকে পাওয়া যায়, এদেরকে চালকোজেন বলা হয়। ওকে, এরপরের যে কোশ্চেনটা সেটা হলো, আমি একটু লিখে দেই,
নাইট্রোজেন NCl3 গঠন করে কিন্তু NCl5 গঠন করতে পারে না, কিন্তু ফসফরাস PCl3, PCl5 দুটোই গঠন করতে পারে। কেন? কোশ্চেনটার অ্যান্সারটা হলো তার ইলেকট্রন বিন্যাসে অবস্থান করে। যেমন নাইট্রোজেনের আমি যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p3, এর কোনো ডি অরবিটাল নাই। ডি অরবিটাল না থাকার কারণে এই যুগ্ম ইলেকট্রনগুলো অন্য কোনো অরবিটালে যেয়ে তার অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি করতে পারে না, যার কারণে এর যোজনী 3ই হয়, বেশি হতে পারে না। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে দেখা যায় ওকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p3, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন 3dতে চলে যায় কি হয়, এর যোজনী অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 5টা হয়, যার কারণে তার যোজনী হয় 5। পরে আরেকটা কোশ্চেন, সেটা হলো অ্যামোনিয়া এবং ফসফিন, এ দুটোর মধ্যে অ্যামোনিয়া অধিক ক্ষারীয় কেন? অধিক ক্ষারীয় কেন? তার কারণটা হলো লুইসের মতবাদ। তোমরা লুইসের মতবাদটা অলরেডি পড়ছো। লুইসের মতবাদ অনুযায়ী যে সকল যৌগ বা কোনো পদার্থ যদি একজোড় ইলেকট্রন দিতে পারে, সেই একজোড় ইলেকট্রন যারা দিতে পারে তাদেরকে বলা হয় ক্ষার, আর যারা একজোড় ইলেকট্রন নিতে পারে তাদেরকে বলা হয় অ্যাসিড। এখন এটা আকৃতি ছোট হওয়ার কারণে তার ইলেকট্রন ঘনত্ব বেশি, আর ইলেকট্রন ঘনত্ব বেশি মানে কি সে খুব সহজেই ইলেকট্রনটা দিতে পারবে। আর ফসফরাসের আকৃতি বড় হওয়ার কারণে তার ইলেকট্রন ঘনত্ব কম, আর ইলেকট্রন ঘনত্ব কম মানে সে সহজে অন্য কাউকে ইলেকট্রন দেওয়ার মতো, মানে একটা বড় জায়গায় সে থাকার কারণে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পায়। ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাওয়ার কারণে সে কারোর সাথে ইলেকট্রন দিতে বা শেয়ার করতে চায় না। এই কারণে অ্যামোনিয়া অধিক ক্ষারীয় কম্পেয়ার টু ফসফেট। এরপর হলো স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক অবস্থান্তর মৌল নয় কেন? এই কথাটা আমি আরেকটা ক্লাসে বলেছি, তোমাদের আবারও বলি। এটার যে ইলেকট্রন বিন্যাস এবং এটার যে স্থায়ী আয়ন সেটা হলো 3+ আর 2+। 3+ করলে এর ডি এর ইলেকট্রন সংখ্যা হয়ে যায় 0টা, আর ডি এর ইলেকট্রন সংখ্যা হয় 10টা। পূর্ণ অবস্থায় তারা কখনোই অবস্থান্তর মৌল গঠন করে না বা অবস্থান মৌল হয় না, এ কারণে। এরপর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। 1 নম্বর আমি দেই, সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণ ক্ষারীয়, আর অ্যালুমিনিয়াম সালফেট এর জলীয় দ্রবণ অম্লীয় কেন? ব্যাখ্যা করো। এর জলীয় দ্রবণ মানে কি? এর সাথে কি যোগ করব আমরা? পানি যোগ করব। তো পানি যদি যোগ করি, আমি প্রত্যেকটা কোশ্চেনে শুধু জিস্ট কথাটা বলে দিচ্ছি, তোমাদের পুরো জিনিসটা বই থেকে বের করে ভালো করে নোট করবে। এগুলো প্রত্যেকটা 2 মার্কের কোশ্চেন, খুব সুন্দর করে নোট করবে যাতে পরীক্ষা আসলে লিখতে পারো। পানিতে যোগ করলে এটা কী উৎপন্ন হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বনিক অ্যাসিড। তোমরা সবাই জানো এটা একটা দুর্বল অ্যাসিড, এটা তীব্র ক্ষার। দুর্বল অ্যাসিড আর তীব্র ক্ষারের মধ্যে দুর্বল অ্যাসিডটা অল্প পরিমাণে বিয়োজিত হয়, আর ক্ষারটা সম্পূর্ণ বিয়োজিত হবে। সম্পূর্ণ বিয়োজিত হলে দ্রবণে অধিক পরিমাণ হাইড্রোক্সাইড থাকবে কম্পেয়ার টু কার্বনিক অ্যাসিডের সাথে কম্পেয়ার করলে, সে কারণে দ্রবণটা কী হবে? ক্ষারীয়। কিন্তু অ্যালুমিনিয়াম সালফেট এটাকে যদি পানিতে দেওয়া হয়, তাহলে পানি এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে কি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যা একটা মৃদু ক্ষার। এর সাথে থাকবে কি? সালফিউরিক অ্যাসিড। তোমরা সবাই জানো সালফিউরিক অ্যাসিড একটি তীব্র অ্যাসিড, এটা 100% বিয়োজিত হবে, আর এটা 100% বিয়োজিত হবে না। তার দ্রবণে অতিরিক্ত পরিমাণ H+ থেকে যাবে, আর দ্রবণে অতিরিক্ত পরিমাণ H+ যদি থেকে যায়, তাহলে দ্রবণটি কী হবে? অ্যাসিডীয় হবে। আমরা এখন যেটা শিখবো সেটা হলো শ্বেত ফসফরাস ও লোহিত ফসফরাস এর পারস্পরিক রূপান্তর। খুব গুরুত্বপূর্ণ। শ্বেত ফসফরাস, লোহিত ফসফরাস বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। মনে রাখবা, ফসফরাসের 4টা পরমাণু একসাথে যুক্ত হয়ে ফসফরাস অণুটা গঠিত হয়। এটা শ্বেত ফসফরাস আমি করতেছি। এটা মানে নিষ্ক্রিয় অবস্থায় নাইট্রোজেন এর উপস্থিতিতে, নাইট্রোজেন বা কার্বন ডাইঅক্সাইড এই অবস্থার, এটার টেম্পারেচার থেকে 250 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি তাপ দিই, তাহলে এখান থেকে লোহিত ফসফরাস তৈরি হয়। মনে থাকবে। আর
আমি যদি লোহিত ফসফরাসকে 550°C তাপমাত্রায় উত্তপ্ত করি, ওই একই জিনিস, নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এখানে আয়োডিনের উপস্থিতি থাকতে হয়, তাহলে এখান থেকে শ্বেত ফসফরাস পাওয়া যায়। এটা হলো রেড, এটা হলো হোয়াইট। জাস্ট একটু লিখে দিলেই হবে। আমরা এখন যেটা শিখবো সেটা হলো ক্লাথ্রেট যৌগ। তোমরা সবাই জানো যে নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণত কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, কিন্তু মাঝে মাঝে নিষ্ক্রিয় গ্যাসগুলো বিভিন্ন যৌগের মাঝে আটকা পড়ে। কারণ বিভিন্ন যৌগের মাঝে যখন আটকা পড়ে, তাহলে যে ধরনের যৌগ তৈরি হবে সেই যৌগটাকে বলে ক্লাথ্রেট যৌগ। যেমন কুইনলের সাথে আর্গন ক্লাথ্রেট যৌগ তৈরি করে। কুইনলের সংকেতটা আমরা একটু আঁকি। একটা বেনজিন আঁকতে হবে। বেনজিনের দুই দিকে দুইটা হাইড্রোক্সাইড মূলক মানে ফেনল জাতীয় একটা মূলক থাকবে, এটাকে বলে কুইনল। এই একটা কুইনল আরেকটা কুইনলের সাথে আমি যদি এখানে বন্ধনটা দেই, এই এইচ ও এইচ, আমি এখানে ও এইচ, এগুলো হলো হাইড্রোজেন বন্ধন আছে। এখানে আরেকটা ও এইচ থাকবে। এই ও এইচ তাদের মধ্যে বন্ধন তৈরি করছে, ওকে। আর এই আর্গনটা এই কুইনলের মাঝে আটকা পড়ছে, তাহলে এইখানে যে যৌগটা তৈরি হয়েছে এটাকে বলে ক্লাথ্রেট যৌগ। ক্লাথ্রেট যৌগ। ওকে, তোমরা মোটামুটি কিছু ছোট প্রশ্ন শিখেছো। এর বাইরেও আরও কিছু কোশ্চেন আসে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে। ডাইমার গঠন করে, এই কোশ্চেনটার অ্যান্সারটা বের করে রাখবা। তারপর সাধারণত Na+ গঠিত হলেও Na2+ গঠিত হয় না কেন, এটা আমি একটা ক্লাসে পড়িয়েছি, গঠিত হয় না। তারপর নাইট্রোজেন ও অক্সিজেন এর আয়নীকরণ শক্তির ভিন্নতা কেন থাকে? তারপর হিলিয়ামের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি কেন, এটা আরেকটা কোশ্চেন হিলিয়ামের। তারপর আর কি আছে, আচ্ছা আর আছে বেরিলিয়াম এবং বোরন, এদের প্রথম আয়নীকরণ শক্তির যে পার্থক্য থাকে, আরও দুইটা কোশ্চেন আমি বলে দিচ্ছি। হিলিয়ামের আয়নীকরণ শক্তি, আরেকটা হচ্ছে বেরিলিয়াম আর বোরন, এদের আয়নীকরণ শক্তি, এদের মধ্যে কি ধরনের কার কম কার বেশি, এই কোশ্চেন দুইটা বের করবা, ওকে। আর এ বাদে আর কি কোশ্চেন আছে, ওই যে কার্বনের দুটো রূপভেদ, সেটা হলো ডায়মন্ড আর গ্রাফাইট। এই ডায়মন্ড আর গ্রাফাইটের মধ্যে কে ইলেকট্রন প্রবাহ করে বা ইলেকট্রন পরিবহন করতে পারে, সেটা তোমাদের জানতে হবে, সেটা তোমাদের বের করবা। এই আর তোমাদের ওই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই দুইটার মধ্যে ইলেকট্রন আসক্তির যে ভিন্নতা আছে সেটা সম্পর্কেও জানতে হবে, এটা আমি তোমাদের পড়িয়েছি, কোনটা বেশি কোনটা কম, কেন কম সেটা তোমাদের আমি খুব সুন্দর করে পড়িয়েছি। তারপর সিলিকন ডাইঅক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, এই দুটোর মধ্যে সিলিকন ডাইঅক্সাইড এর বেশি কেন, গলনাঙ্ক স্ফুটাঙ্ক বেশি কেন কার্বন ডাইঅক্সাইডের তুলনায়, এটাও আমি পড়িয়েছি। এটা কি তৈরি করে, পলিমার গঠন করে, এ কারণে, ওকে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আমি নেক্সট ক্লাস আমি একদম সামনে নিব। এখন সামনের পরের ক্লাসগুলো তানভীর স্যার নিবে। আর প্রথম পোর্শনটুকু আমি শেষ করলাম, নেক্সট পোর্শন তানভীর স্যার শেষ করবে। ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসটা করার জন্য।